ক্লাস 11 সেমিস্টার 1 দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এখান থেকে আমাদের আজকে দ্বিতীয় পাঠের আলোচনা। এই দ্বিতীয় পাঠে আজ আমরা 30টি এমসিকিউ প্রশ্নের আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন, রাজনৈতিক তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হিসাবে চা বোঁদা কিসের উপর জোর দিয়েছিলেন? ঐক্য এবং অবিভাজ্যতা, আঞ্চলিকতা, এইগুলোর উপর জোর দিয়েছিলেন কে? বোঁদা। ফরাসি দার্শনিক বোঁদা 6 বুক অন দ্য রিপাবলিক গ্রন্থে, এই গ্রন্থটা তোমার 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই যে গ্রন্থটা, এই গ্রন্থে তিনি সার্বভৌমিকতার ধারণা দেন। তিনি যে সার্বভৌমিকতার ধারণা দিয়েছিলেন সেই সার্বভৌমিকতাটা হচ্ছে চরম, চিরস্থায়ী, যা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত, মানে যে ক্ষমতাটাকে আইন নিয়ন্ত্রণ করতে পারবে না, এরকম একটি ক্ষমতার কথা বোঁদা তার 6 বুক অন দ্য রিপাবলিক গ্রন্থে আলোচনা করেছিলেন। আর সেইখানে এটা বলতে গিয়ে তিনি রাষ্ট্রের যে সার্বভৌমিকতাটা, সেখানে কি থাকবে? ঐক্য থাকবে এবং অবিভাজ্য হবে, এই বিষয়টা তিনি ব্যক্ত করেছিলেন। ম্যাক্স ওয়েবার রাষ্ট্রের বৈশিষ্ট্যকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? তিনি রাষ্ট্রের বৈশিষ্ট্যকে সহিংসতার একচেটিয়া আধিপত্য বলে মনে করেছেন। রাষ্ট্র ব্যক্তি ও সমাজের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারে। তিনি আধিপত্যের হাতিয়ার হিসাবে রাষ্ট্রকেই ব্যবহার করেছেন, মানে তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ ক্ষমতায় বসিয়েছেন, মানে রাষ্ট্র সর্বোচ্চ যে ক্ষমতাটা, সার্বভৌমিকতাটা, সেটা ভোগ করবে কে? রাষ্ট্র। যিনি দ্য প্রিন্স লিখেছেন এবং নৈতিক বিবেচনার চেয়ে প্রশাসনের সহনশীলতাকে অগ্রাধিকার দিয়েছেন, তিনি কে? এখানে যেহেতু দ্য প্রিন্স লেখা আছে, তাহলে অবশ্যই এটা নিকোলো ম্যাকিয়াভেলি হবে। কিন্তু তারপরে যে নৈতিকতার বিবেচনা, প্রশাসনের সহনশীলতা অগ্রাধিকার দিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু ম্যাকিয়াভেলি আলোচনা করেছেন দ্য প্রিন্স নামক গ্রন্থে। ম্যাকিয়াভেলি রাজার ক্ষমতাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। ধর্ম ও গির্জা রাষ্ট্র ও রাজনীতিকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না, এবং ধর্ম রাষ্ট্রের রাজনীতিকে নিয়ন্ত্রণও করতে পারেন। তিনি ক্ষমতাকে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তুলে ধরেছেন। মানে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক গ্রন্থে রাজার যে ক্ষমতা বা রাষ্ট্রের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তিনি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তো একটা কোশ্চেন হতে পারে যেরকম, ক্ষমতার ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন? সেটা কিন্তু হবে ম্যাকিয়াভেলি। কোন চিন্তাবিদ বিশ্বাস করেছিলেন যে কর্তৃত্ব অবশ্যই নৈতিকভাবে সঠিক হতে হবে এবং এটি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য একটি উত্তরাধিকার পরিকল্পনা থাকতে হবে? এই উক্তিটি কে বা কে বিশ্বাস করতেন? নিকোলো ম্যাকিয়াভেলি। সার্বভৌমত্বের বৈশিষ্ট্য হল অবিভাজ্যতা এবং চরম শক্তি। উক্তিটি কার? উক্তিটি জন অস্টিনের। অবিভাজ্যতা কথাটির অর্থ হচ্ছে রাষ্ট্রের যে সার্বভৌমিকতা আছে সেটাকে কোনোভাবে বিভাজন করা যাবে না, কারণ এটি একটি রাষ্ট্রের চরম ক্ষমতা। আর যদি এই সার্বভৌমিকতাকে বিভাজন করে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের যে চরম ক্ষমতাটা আছে সেটার বিনাশ ঘটবে, মানে অন্য রাষ্ট্র ওই রাষ্ট্রে আক্রমণ চালাবে। কোন চিন্তাবিদ রাষ্ট্র ক্ষমতার ঐক্য ও অবিভাজ্যতার পক্ষে যুক্তি দিয়েছিলেন? যা বোঁদা। এটা আমরা একটু আগে অন্য একটি কোশ্চেনে আলোচনা করে এসেছি, সেই কোশ্চেনটাকে একটু অন্যভাবে দেওয়া আছে। সামন্ততান্ত্রিক সমাজে, মানে পুঁজিবাদী সমাজ, তার ঠিক আগের যে সমাজটা, সামন্ততান্ত্রিক সমাজে কর্তৃত্ব কিন্তু বিভাজিত ছিল। কিন্তু বোঁদা বলেছেন, যদি কর্তৃত্ব অবিভাজ্য হয় তাহলে কিন্তু একটা জাতিরাষ্ট্র গঠন হতে পারে, মানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটা শক্তিশালী হবে। এই জন্য বোঁদা রাষ্ট্রের ক্ষমতার ঐক্য এবং অবিভাজ্যতার কথা বলেছেন।
আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন চতুর্দশ লুই। রাষ্ট্র ও সরকার কি এক? সপ্তদশ শতকে রাষ্ট্র আর সরকারকে এক হিসাবেই মনে করা হতো। তাই চতুর্দশ লুই এরকম একটি মন্তব্য করেছেন। মানে তিনি রাজা, কিন্তু সে নিজেকেই রাষ্ট্র হিসাবে সংজ্ঞায়িত করেছেন। পরে জন লক রাষ্ট্র আর সরকার যে আলাদা তা তিনি ব্যাখ্যা করলেন এবং বিষয়টি বোঝানোর চেষ্টা করলেন। কারণ জন লক সামাজিক চুক্তি মতবাদের একজন প্রবক্তা। তিনি বলেছিলেন সমাজের মানুষ দুটো চুক্তি করেছিল। একটা চুক্তি জনগণ জনগণের মধ্যে, যেটাকে আমরা সমাজ চুক্তি হিসাবে জানি। আরেকটা চুক্তি করেছিল জনগণ সরকারের সঙ্গে, সেটা হলো তোমার সরকারি চুক্তি। এই সরকারি চুক্তি এবং হচ্ছে সামাজিক চুক্তি, এই দুটো চুক্তির পরিপ্রেক্ষিতে জন লক বলেছিলেন যে রাষ্ট্র আর সরকার আলাদা। রাষ্ট্রের কাজ হবে ব্যক্তির জীবন সম্পত্তি সংরক্ষণ করা, এছাড়া অন্য কোনো কাজ হতে পারে না। কিন্তু জন লকের আগে রাষ্ট্র আর সরকার একই মনে করা হতো। রাজার সমার্থক শব্দ হিসাবে রাষ্ট্র কথাটি কোন রাষ্ট্রবিদ ব্যবহার করেছেন? বেকন। মানে রাজা ও রাষ্ট্র যে এক, এই কথাটা তিনি বুঝাতে চেয়েছেন। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো কি? অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। সমাজে বিভিন্ন ধরনের সংঘ প্রতিষ্ঠান এগুলি রয়েছে, সবার সর্বোচ্চ স্থানে অবস্থান করছে কিন্তু এই রাষ্ট্র নামক সংগঠনটি বা প্রতিষ্ঠানটি। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের কিভাবে উদ্ভব হয়েছে? অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে বিবর্তনের মাধ্যমে, মানে ক্রমবিবর্তন। আর দীর্ঘকাল ব্যাপী পরিবর্তন হতে হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য মানুষ প্রথমে তৈরি করলো কি? পরিবার। সেই পরিবার মানে কতগুলি পরিবার একত্রিত হয়ে তৈরি হলো গ্রাম। আবার কতগুলি গ্রাম একসঙ্গে মিলিত হয়ে তৈরি হয়েছে রাষ্ট্র। মানে এক কথায় রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত একটি রূপ। তবে এটা একদিনে হয়নি, অনেকদিন ধরে ক্রমবিবর্তনের ফলে সংগঠিত হয়েছে। দেখো পরেই অ্যারিস্টটলের যে রাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞাটা সেটা দেওয়া আছে। রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি কার? উক্তিটি অ্যারিস্টটলের। রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। কে বলেছেন? উড্রো উইলসন। এগুলো কিন্তু সবই রাষ্ট্রের সংজ্ঞা। কার মতে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ? বুন্ড সোলি। রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল। কে বলেছেন বা উক্তিটি কার? বার্জেস। এই যে উক্তিটি, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক যে মতবাদ আছে তার মধ্যে একটি মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। সেই মতবাদের থেকেই এই উক্তিটা নেওয়া হয়েছে, যদিও এটা একটা রাষ্ট্রের সংজ্ঞা। কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন? বোঁদা। ষোড়শ শতাব্দীতে বোঁদা এই রাষ্ট্রের সংজ্ঞাটা দিয়েছিলেন। তাহলে বোঁদার রাষ্ট্রের সংজ্ঞাটা কি? রাষ্ট্র হলো পরিবার ও ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঁদার এই আইনমূলক সংজ্ঞাটির মধ্য দিয়ে প্রথম সার্বভৌমিকতার যে ধারণাটা তুলে ধরতে চেয়েছিলেন। বোঁদা কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন? বোঁদা ফ্রান্স দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিকের নাম লেখো। রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিক হলেন হেগেল। তবে এখানে যদি আমাদের প্রশ্ন হয় আদর্শবাদী কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো, এমসিকিউ পড়তেই পারে। তাহলে আদর্শবাদী তাত্ত্বিক আরো রয়েছেন কান্ট, গ্রিন, বোসাঙ্কেত। তাহলে এখানে হেগেল এবং কান্ট দুজনে কিন্তু জার্মান দার্শনিক, এবং গ্রিন ও বোসাঙ্কেত এরা কিন্তু ব্রিটিশ আদর্শবাদী দার্শনিক।
এই আদর্শবাদী দার্শনিক যারা, তারা রাষ্ট্রকে একটি জীবন্ত সত্তা হিসাবে তুলে ধরেছেন। তারা বলেছেন রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি তার স্বাধীনতা পেতে পারে। এরা রাষ্ট্রকে শক্তিশালী এবং সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসাবে মনে করতেন। দেখো, এখানে হেগেলের রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া আছে। রাষ্ট্র হল মর্তে ঈশ্বরের পদচারণা। কথাটি কে বলেছেন? হেগেল। রাষ্ট্রকে মানবের প্রতিমূর্তি বলে উল্লেখ করেছেন কে? বুলসোলি নামক রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় বলে মন্তব্য করেন কে? হেগেল। আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানী যারা ছিলেন তার মধ্যে একজন হেগেল। তিনি মনে করতেন রাষ্ট্রের মধ্যে থেকেই একজন ব্যক্তি তার পরিপূর্ণ বিকাশ ও স্বাধীনতা লাভ করতে পারে। তিনি রাষ্ট্রকে সর্বশক্তিমান হিসাবে আখ্যা দিয়েছেন। ব্যক্তি তার নিজের যে ইচ্ছা সেটা রাষ্ট্রের মধ্যে থেকেই পরিপূর্ণ করতে পারে। মানে এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তি কিন্তু তার অভ্যন্তরে থাকতে হবে। মানে এখানে বলা হয়েছে রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন কে? টিটসকে। জার্মান দার্শনিক টিটসকে রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন। টিটসকে এরকম একটি মন্তব্য করে তিনি কিন্তু যুদ্ধবাদকে সমর্থন করেছেন। তিনি রাষ্ট্রের যে ক্ষুদ্রতা বা যে রাষ্ট্র ছোট সে রাষ্ট্র পাপী রাষ্ট্র এরকম বলার মধ্য দিয়ে তিনি হিংস্রতাকে আরো সমর্থন জানিয়েছেন। টিটসকে তাহলে জার্মান একজন দার্শনিক। ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র, এটা বলেছেন কি? অধ্যাপক ল্যাস্কি। সরকার যেহেতু রাষ্ট্রের মস্তিষ্ক, সেই জন্য সরকার ছাড়া রাষ্ট্র কিন্তু তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাহলে রাষ্ট্রের অবশ্যই সরকারকে প্রয়োজন রয়েছে। এই জন্য উক্তিটা দেওয়া আছে ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র। মানে রাষ্ট্র হয়ে কথা বলে কি? সরকার বলবে। এই জন্য রাষ্ট্রের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে সরকার রাষ্ট্রের মস্তিষ্ক। এই কোশ্চেনটা আবার এসছে। কারা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন? টিউটনরা। দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন কে? কার্ল মার্কস। তবে এই উক্তিটি কার্ল মার্কসের একার নয়, কার্ল মার্কসের যে বন্ধু এঙ্গেলস, তিনি এবং কার্ল মার্কস দুজনে এই উক্তিটি করেছেন। কোন বই? বইটার নাম কি? গ্রন্থটার নাম কি? দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক যে বই, সেই বইয়ে এই স্লোগানটি দিয়েছিলেন, দুনিয়ার মজদুর এক হও। রাষ্ট্র সম্পর্কে গার্নার প্রদত্ত সংজ্ঞাটি কি? সংজ্ঞাটা দেখবে ভালো করে অবশ্যই। এক নির্দিষ্ট জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যার সুগঠিত শাসন ব্যবস্থা আছে এবং যে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আনুগত্য প্রকাশ করে। এইখানে চারটা বিষয়ের কথা আমরা দেখতে পাচ্ছি। মানে গার্নার যে সংজ্ঞাটা দিয়েছেন, এখানে আমরা রাষ্ট্রের চারটা বৈশিষ্ট্য প্রত্যক্ষ করতে পাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য জনসমষ্টি, দ্বিতীয় বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয় বৈশিষ্ট্য সার্বভৌমিকতা, চতুর্থ বৈশিষ্ট্য সরকার। এই চারটাই কিন্তু রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। একটি ছাড়া রাষ্ট্র গঠন হতে পারে না। ডেভিড স্টোনের মতে রাষ্ট্রের সংজ্ঞা কতগুলি? ডেভিড স্টোনের মতে রাষ্ট্রের সংজ্ঞা 145টি। রাষ্ট্র কি বা রাষ্ট্রের সংজ্ঞা কি হবে এ নিয়ে আমরা কিন্তু আগে অনেক রাষ্ট্রবিজ্ঞানীর রাষ্ট্রের সংজ্ঞাগুলো দেখেছি, জেনেছি। সেই সংজ্ঞা প্রায় 145টি। এই সংজ্ঞাগুলোর মধ্যে মানে এই সংজ্ঞাগুলো যেসব রাষ্ট্রবিজ্ঞানীগণ দিয়েছিলেন, সেই সংজ্ঞাগুলোর মধ্যে একটির সঙ্গে আরেকটির কোনো রকম কোনো মিল নেই। এই বিষয়টাকে তুলে ধরতে, এই যে সংজ্ঞাতে মিল নেই, এই বিষয়টাকে তুলে ধরতে ডেভিড স্টোন রাষ্ট্রের সংজ্ঞার হিসাব করেছিলেন। কারা রাষ্ট্র শব্দের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেছেন? আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ। রাষ্ট্রের যে 145টি সংজ্ঞা, সেই সংজ্ঞাতে
রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ করা গেছে, কিন্তু রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করতে পারেন। সেই কারণে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্র শব্দটি ব্যবহার না করে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেছেন। মানে কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের সঠিক সংজ্ঞা দিতে পারেননি, এই জন্য তারা আচরণবাদীরা রাষ্ট্রের কোনো সংজ্ঞা দেননি, তা রাষ্ট্রের নামটাই পরিবর্তন করে দিয়েছেন, দিয়ে বলছেন কি রাজনৈতিক ব্যবস্থা। কে আইনের দৃষ্টিতে রাষ্ট্রকে দেখেছেন? বোদা। গার্নার রাষ্ট্রের সংজ্ঞাটিতে কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? 4টি বৈশিষ্ট্য। এক্ষুনি আমরা একটু আগে আলোচনা করলাম, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা। এক্ষুনি আমরা এটা আলোচনা করলাম। এই গার্নারের সংজ্ঞাতেই এই 4টি বৈশিষ্ট্য একত্রে দেখা যায়। রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন কার্ল মার্কস। আমরা আগেও আলোচনা করেছিলাম, তবু আরেকবার বিষয়টাকে আলোচনা করা যাক। মার্ক্সবাদীদের মতে সমাজের যে স্তরবিন্যাস হয়েছিল বা করেছিলেন, সেই সামাজিক স্তরবিন্যাসের দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, সময়তান্ত্রিক সমাজ, এই সমাজগুলোতে সংখ্যালঘিষ্ঠ পুঁজিপতি সম্প্রদায় বা শ্রেণী যারা আছে, তারা ওইসব সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণ আছে তাদের উপর নিপীড়ন উৎপীড়ন চালাচ্ছে। সেই জন্য সমাজের সংখ্যা লঘিষ্ঠ শ্রেণী রাষ্ট্র নামক যন্ত্রটাকে ব্যবহার করছে। যদি কোনো সময় শ্রমিক শ্রেণী রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, সংগ্রাম শুরু করে, তখনই পুঁজিপতি শ্রেণী যারা সংখ্যায় কম, তারা রাষ্ট্রের যে যন্ত্র, বিচার ব্যবস্থা, পুলিশ, সামরিক বাহিনী, সেনাবাহিনী, আদালত, এইসব বিষয়কে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠ জনগণের উপর অত্যাচার শুরু করে। এই জন্য কার্ল মার্কস রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলেছেন বা যন্ত্র বলেছেন। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হলো, দেখবে, পড়বে। এই কোশ্চেনগুলো শুধুমাত্র 11-এর জন্য নয়, অন্যান্য ক্লাসে বা অন্যান্য অনেক পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষা, এইসব পরীক্ষাতে এই বিষয়গুলো লাগে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।